আমরা আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর একটি রেজিম, একটি ফ্যাসিস্ট রেজিম, তারা বাংলাদেশের সব সিস্টেমকে একদম ভেঙে ফেলেছিল। সেটা জুডিশিয়ারি বলেন, সেটা অ্যাডমিনিস্ট্রেশনই বলেন, সেটা পুলিশই বলেন, ভেঙে ফেলেছিল। প্রশাসন তো কোনো কিছুই রাখে নাই। বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের পেয়েছি 6 মাস হলো, এই ডিপার্টমেন্টের কোনো পরিকল্পনা করে কিছু করার জন্য করেছে বলে আমার কাছে মনে হয় না। পাওয়ার স্টেশন করেছে আমাদের মুরব্বী মাহবুব রহমান ভাই বলেছেন যে পাওয়ার করেছে তারা, অনেক 28,000 মেগাওয়াট পাওয়ারের ব্যবস্থা করেছে। কিন্তু পাওয়ার করতে গেলে যে এনার্জি লাগে, আর এনার্জি করতে গেলে যে দেশের এক্সপ্লোরেশন করতে হয় সেটা করে নাই। একটা কূপও খনন করে নাই গত 17 বছরে। টোটালি কান্ট্রি ইজ বেসড অন ইম্পোর্ট এনার্জি। আমি আজকের ঘটনাই বলি, গত পরশুদিন তাও যদি ইম্পোর্ট বেস করতো এবং ইম্পোর্ট বেসে ফ্যাসিলিটি তৈরি করতো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতো, তাহলেও কোনো অসুবিধা হতো না। আপনি যদি বিদেশ থেকে যদি এলএনজি ইম্পোর্ট করেন, এলএনজিকে আনলোড করতে হলে আপনার এফএসআরও লাগবে। মাত্র 2টো এফএসআরও কাজ করে। গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। ময়মনসিংহে ওই সব জায়গায় আপনার গ্যাস পাচ্ছে না, সিএনজি পাচ্ছে না, ওনারা স্ট্রাইক মানে রাস্তা বন্ধ করে বসে, ডেলি অ্যাফেয়ার হয়ে গেছে। আর খুলনাতে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট করেছে। সেই পাওয়ার প্ল্যান্ট 3টা পাওয়ার প্ল্যান্ট বসে আছে। মানে কবে ভোলা থেকে গ্যাস পাইপলাইন হবে, তারপর সেই পাইপ লাগবে, তারপরে জেনারেশন শুরু হবে। এখনো ভোলার পাইপলাইন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ফিজিবল হবে কিনা, অ্যাভেলেবিলিটি কত আছে, ইনভেস্টমেন্ট কত, সেটা পাইপলাইন করার পরে গ্যাস শেষ হয়ে গেলে আমার রিটার্ন আসবে কিনা, এগুলো নিয়ে আমরা প্রতিদিনই মিটিং করছি। তো যার ফলে ওই পাওয়ার স্টেশনগুলো এখন মিউজিয়াম হয়ে গেছে। এটা কোল ফায়ার পাওয়ার স্টেশন যেগুলো আছে, সেগুলো যদি আমাদের কোলের সাথে যদি হুক আপ করতো, আমরা যেটা পাচ্ছি, যদিও আমরা খুব কম পাই, কারণ আমাদের এটা ওপেন পিট না। আর ওপেন পিট না হলে ওই ক্লোজ ইয়েতে আপনার এক্সট্রাকশন বেশি হয় না, ম্যাক্সিমাম 10 to 15% হয়, তার চেয়ে বেশি হয় না। তো সেখানে আমাদের মাইন মাউতে পাওয়ার স্টেশন 3টা আছে, চাইনিজ পাওয়ার স্টেশন আছে, সেগুলো দিয়ে ইউজ করে। আবার মাঝে মাঝে এই পাওয়ার স্টেশনগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমার কোল জমে যায়, কিন্তু আমি পাওয়ার পাই না। সবচেয়ে বড় যেটা হয়ে গেছে যে আপনার যেটা মাহবুব ভাই যেটা বললো, যে আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, and this capacity charge is backed by sovereign guarantee. এখন যারা ক্যাপাসিটি চার্জে যারা ইনভেস্টমেন্ট করেছে, তাদের সভরেন গ্যারান্টি ইজ এ ব্যাংকেবল ইনস্ট্রুমেন্ট, দে হ্যাভ ইউজ দ্যাট। আমি যদি এখন সভরেন গ্যারান্টি চাই, তাকে ফেরত দেবে, আমাকে ফেরত দেবে না। তার অর্থ হলো যে স্টেট ইজ বাউন্ড টু গিভ দ্য মানি, আমি যতই চেষ্টা করি না কেন আপনার। তো আবার বেশি খোঁজাখুঁজি করতে গেলে আপনি বললেন যে ইনভেস্টমেন্টের কথা বললেন, এমনি তো জ্বালানির জমালা আছে, তারপরে আমার ইকোনমিক রেটিং কমে যাবে, কারণ আমি পেমেন্ট করতে পারছি না তাদেরকে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, এবং আমরা প্রতিনিয়ত আমরা এই এনার্জি সিকিউরিটি নিয়ে কাজ করছি।
আমরা প্রায়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে বসে সিকিউরিটি কিউ করা যায়, নানান অপশনস আমরা খুঁজছি, বাট ইট ইজ ডিফিকাল্ট। এনার্জি ইটসেলফ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তারপর আবার আপনার ইরান আর ইসরায়েল যুদ্ধ আর একটা করে দিয়েছে। যেমন আমাদের সাথে এলএনজি আনার কন্ট্রাক্ট ছিল কাতারের সাথে, লম্বা কন্ট্রাক্ট ছিল, আবুধাবির সাথে ছিল, আপনার ফোর্স মেজর ডিক্লেয়ার করে দিয়েছে যুদ্ধের জন্য। সো উই হ্যাভ টু গো ফর আদার সোর্স। এখন আপনি বোঝেন, যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। এবং গতকালই আজকে আমার পারচেস কমিটি মিটিং আছে, তো আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। তো অর্থ সচিব বলছিল যে আপনারা যে এত দামে কেনেন, তা আমাদের যে বাজেটারি আছে সাবসিডি দেওয়ার, সেটা তো শেষ হয়ে যাবে, বেশিদিন চলবে না। তাহলে অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আমাদের এনার্জি কমিশনের চেয়ারম্যান সাহেব বসে আছেন, বেশি দামে আমরা বিদ্যুৎ কিনছি, বিক্রি করছি আমরা কম দামে। সেটার জন্য এই যে আপনার আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি হয়ে গেছে যে বকেয়া বিল রেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে, যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো আপনার। It's a heavy pressure on the exchequer. তো আমি এইগুলো কথা বলছি যে আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। মাও ভাই আগেই বলেছে যে আমি তো আপনাদের লোক, আমি তো ব্যবসা বাণিজ্য করে এখানে এসেছি। আই নো দ্য পেইন অফ বিজনেসম্যান, আই নো দ্য পেইন অফ ব্যাংক। আমরা বাঙালি জাতি, আমরা ব্যবসা যারা করেছি, ইন্ডাস্ট্রি যারা করেছি, আমি বলবো যে আমাদের মতো এত সাহসী কেউ নাই। কারণ যে দেশে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করে তার 30% কস্টিং 30% দিতে হয় ব্যাংকে, সার্ভিস চার্জ থেকে শুরু করে, তারপরে প্রফিট করে ঘরে দিয়ে ডাল ভাত খেতে হয়। তো একমাত্র বাঙালি পারে, আর কেউ পারবে না এটা করতে। পৃথিবীর কোথাও এটা নাই, কিন্তু আমরা পারি, কারণ আমাদের মধ্যে ওই মনোবলটা আছে, আমাদের সাহস আছে, সেটা করতে পারি আর কি। যে আপনার লাভের পরিমাণ কত করতে হবে আমাদের, তাহলে 30% যখন আমরা এই সরকারি ইন্টারেস্ট, সার্ভিস চার্জ সব দিয়ে আর কি। তো এটাও আমাদের মাথায় আছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে, দেশকে ঘোরাতে হবে। এবং আপনি যেটা বললেন যে ব্যাংক খালি হয়ে গেছে, এই ব্যাংক খালি হয়েছে মানুষে, মানে কি বলবো, যে আমার কাছে এমনও আছে, আমার আত্মীয় স্বজনই আছে, সারা জীবন চাকরি করছে, রিটায়ারমেন্টের টাকাটা নিয়ে দিছে আপনার এই ব্যাংকগুলোতে, বিশেষ করে ইসলামিক যে ব্যাংকগুলো দিছে, প্রফিট বেশি পাবে, টাকা জমা দিছে, এখন তাদের নাই। এবং আমি বলি আপনারে, আমার একজন আত্মীয়, তার সংসার চলছে না, সে টাকাটা রেখে দিচ্ছে। একটা মেয়ে তার বাবার কাছ থেকে টাকা পেয়েছে, বাবা রিটায়ারমেন্ট করবে, মেয়েকে টাকা দিছে, বা এটা নিয়ে তুমি একটা ফ্ল্যাট করো। তো এক বোন ফ্ল্যাট কিনে ফেলছে, আর এক বোন মনে করছে কিন্তু লাভ টাপ করে একটু বেশি হইলে তখন একটু ভালো ফ্ল্যাট কিনবো, তার টাকা নেই হয়ে গেছে। তো এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে আছে। আমাদেরকে কিন্তু কমিটমেন্ট করতে হচ্ছে যে টাকাগুলো এইসব লুটপাট হয়ে গেছে, সেই টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। সেটা আমাদের কমিটমেন্ট, আমাদের বাজেটের মধ্যে কমিটমেন্ট করা আছে যে আমরা টাকাগুলো ফেরত দেবো। আমরা যে এই 6টা যে ইসলামী ব্যাংক আছে, এক করে ফেরত দেবো আর কি। You can imagine the pressure on our exchequer.
তারপরে তো আপনার তেল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের রেগুলার গ্যাস ইম্পোর্ট করতে হচ্ছে। আমরা এলপিজিটা আমাদের আজম চৌধুরী সাহেবরা নিয়ে নিছে, ওনারা করতেছেন, ওনারাও আবার ওনাদের মতো করে প্রফিট করছেন। ওই যে কামাল সাহেব বসে আছেন, ওনারা কিচ্ছু পান না, ওরা না খেয়ে থাকেন, বুঝছেন। এলপিজি বিক্রি করেন, ওনাদের কিছু হয় না, পাবলিকে সব নিয়ে নেয় আর কি। তো এলপিজিটা ওনার হাতে আসছে বলে আমরা একটু, কিন্তু টাকা তো আমাদের দিকেই যাচ্ছে। এলসি তো ওনারা করলেন, সেই ফরেন এক্সচেঞ্জ আমাকে দিতে হয়। তো এটাও আছে, আমার পুরো প্রেশারটা নাই এলপিজির। তারপরে মাঝে মাঝে ওনাদের দেখে জোরহাত করে বলছে, ভাই ইম্পোর্টটা ঠিক মতো করেন, যাতে গৃহস্থালীরা যেন এলপিজিটা পায়। তো আমি চারিদিক দিয়ে বাধা, এর মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবং আমি মনে করি আর কি আপনার যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনারা হয়তো অনেকে দেখেন নাই, ওনার বাবাকে মাহবুব ভাই দেখছেন। বাংলাদেশের যে আজকে এন্টারপ্রেনার তৈরি হয়েছে, ইট ইজ দ্য ক্রেডিট অফ জিয়াউর রহমান। জিয়াউর রহমান এসে যখন এই যে আমরা না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট যে পলিসির মধ্যে ছিলাম, জিয়াউর রহমান এসে এক অর্ডারে সেই আমলে 20 কোটি টাকা ব্যাংকের লোন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তখন ওই আমলে ছিল 2 কোটি টাকা। এই যে করার পরে যে বাঙালি সবাই নেমে পড়ল, আজকে বাঙালি ব্যবসায়ীদের এই জায়গায় আসার পিছনে হলো ওইটাতে দ্য ফাউন্ডেশন। গার্মেন্টসের তাই, আপনি বলেন এরকম রেগুলেটরি রিফর্ম আর কোনো গভর্নমেন্ট করতে পারছে কিনা? যে উনি বললেন যে গার্মেন্টস এক্সপোর্ট করতে হবে, আমি ব্যাক টু ব্যাক এলসি করে দিলাম, আমি বন্ডেড ওয়ার হাউস করে দিলাম, এলসি মার্জিন লাগবে না, কিচ্ছু লাগবে না, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করো। এবং এই পলিসির ফলে আপনার স্কুলের টিচার, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সবাই গার্মেন্টস মালিক হয়ে গেছে। এবং যখন ওই সময় যখন শুরু হয়েছিল, যারা গার্মেন্টসে চাকরি করে ম্যানেজার তারাও কিন্তু এখন বড় বড় গার্মেন্টসের মালিক। তো এই যে জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা করেছিল, এক্স্যাক্টলি আমরা তো ইয়াং এন্টারপ্রেনার ছিলাম, মাহবুবেরা একটু মধ্যবয়সী এন্টারপ্রেনার ছিল, আমরা দেখেছি জিয়াউর রহমান কিভাবে দেশটাকে আপনার মানে পাইলটিং করে আগায় নিয়ে গেছে। ওনার ছেলেও সেটা চেষ্টা করছে এই জিনিসগুলোকে ইজি করার জন্য, বিজনেসটাকে ইজি করার জন্য। আপনার উনি চেষ্টা করছে ব্যাংক ফ্যাসিলিটি যাতে ইজি হয় সেটার জন্য উনি চেষ্টা করছে। আবার উনি দেশটাকে রিয়েলি ওয়েলফেয়ার স্টেট করতে যাচ্ছেন, যার জন্য আপনার এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছি আমরা ফার্মার্স কার্ড দিচ্ছি, আমরা হেলথ কার্ড দিচ্ছি আমরা। এবং এখন আমরা চিন্তা করছি যে আমাদের যারা রেমিটেন্স যারা আনতেছে তাদেরকে আমরা একটা কার্ড দেব, যাতে দেশে যেন ফ্যাসিলিটি পায় আপনার। তো এখানেও তো টাকা লাগে আপনার। তারপরে যে হেলথের জন্য যেটা আমরা করতেছি, যে ডায়ালাইসিস, আমাদের দেশে ইদানিং কিন্তু এই কিডনি এবং ক্যান্সার দুইটাই কিন্তু একবার মহামারীর মতো হচ্ছে। আর কিডনি ক্যান্সার রোগ হলে ওই কথাই বলে যে যার রোগ হয় সে মরে, তার পরিবারকে মাইরা মরে, বাড়ির জমি টমি সব মর্টগেজ দিয়ে তারপর চিকিৎসা করে। সেই জন্য আজকে আমাদের একদিকে পাশ হলো আপনার, আমরা 1000টা ডায়ালিসিস মেশিন আনবো আমরা। এবং জাস্ট কস্ট যেটা ওষুধ আর ইয়ে কস্ট যেটা, সেটা আমরা নেব, আমরা সার্ভিস দেবো, আমরা গ্রামগঞ্জের মধ্যে নিয়ে যাবো আমরা ডায়ালিসিস মেশিন। তো এগুলোর টাকা লাগে আপনার, প্রত্যেক জিনিস, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। তো এগুলো করার চেষ্টা হচ্ছে। এখন আপনার সোলার, যেটা মাস্ট টক আমাদের ইস্যু বাংলাদেশে, আমরা রিসেন্টলি আপনারা বোধহয় দেখেছেন যে আমরা একটা সোলার পলিসি ডিক্লেয়ার করেছি। এবং আমার মনে হয় যে এইবারই প্রথম একটা পলিসি ডিক্লেয়ার করার পরে
আপনার সিপিডি এই পলিসির প্রশংসা করেছে। সিপিডির কাছে প্রশংসা পাওয়াটা খুব কঠিন, কিন্তু আমরা এই সোলার পলিসি দিয়ে সিপিডির কাছ থেকে প্রশংসাটা পেয়েছি। অ্যান্ড দিস ইজ টোটালি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পলিসি। ইনভেস্টারদের প্রোটেকশনটাই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, বিকজ আই এম লিডিং দিস থিং। মানে ইনভেস্টার যদি ইনভেস্টমেন্ট করে যদি রিটার্ন না আনতে পারে, তাহলে কেন ইনভেস্টমেন্ট করবে? সেটা করেছি আপনার। আর যেটা করেছি আপনার, যেমন পাকিস্তানের রেফারেন্স আসছে, পাকিস্তান কি করেছিল, একসাথে হিউজ ইম্পোর্ট করে নিজেরা নিয়ে আসছিল, তারপরে দোকান খুলে লোকজনকে দিছে, নিয়ে সোলার লাগাইছে এবং ওদের সোলারে একটা ভালো সাকসেস আসছে। তো আমরা সেটা করব না। আমরা চেষ্টা করছি ফিসক্যাল সাপোর্টটা দেব। ফিসক্যাল সাপোর্ট দিয়ে এই যে আগে যে ইন্টারেস্ট বলে ট্যাক্স ছিল, সেগুলো কমায় নিয়ে এসেছি আমরা, মিনিমাম ট্যাক্সে চলে গেছি আমরা। আর যেটা করেছি, যে বলেছি ট্যাক্স হলিডে দেবো। অ্যান্ড ট্যাক্স হলিডে চিরকালই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করেছে, পাকিস্তান আমল থেকে সাপোর্ট করেছে। পাকিস্তান আমলে ওজিএল ছিল, তো হ্যাঁ, তো ওই আদলে আমরা সোলারে চেষ্টা করছি। আর মাহবুব ভাইকে আমি বলতে চাই, মাহবুব ভাই ছাদে বাগান করবে। আমি এখানে, আমরা এই জায়গাটাতে ক্লাস্টার বেসিসে যাব। ক্লাস্টার বেসিস যাবো, যেমন আমি ধরেন আমার ধানমন্ডি লেখা আছে আপনার, আমি একজন ইনভেস্টরকে বললাম যে দ্য সোলার ডিস্ট্রিবিউশন উইল বি প্রাইভেট। একজন ধানমন্ডিতে রুফটপ গুলোতে ইনভেস্টমেন্ট করলো, সেই বাড়ি সেই যতখানি সেই বিদ্যুৎ দিতে পারবে সোলার থেকে, ওইটা আমি আমার যে ডিপিডিসি আছে তার যে ডিমান্ড দেওয়া আছে, ওই পোর্শনটা ডিমান্ড আমি কমিয়ে দেবো ওই বাড়িতে। তাহলে ওই বাড়ির লোক সোলার কিনতে হবে আপনার, এবং সে নেট মিটার নিয়ে মাস শেষে যে বিলটা নিয়ে নেবে। আমি এটাতে এনকারেজ পেয়েছি আমি দুটো জায়গা থেকে। একটা হলো কেবল টিভি আলাদা যায়, কিন্তু মাসে মাসে বাড়ির থেকে টাকা নিয়ে আসে। আপনার ওয়াইফাই যারা লাগাই দিয়ে যায়, তারা মাসে যে টাকাটা নিয়ে যায়। তো ওয়াই নট সোলার, রুফটপ সোলার লাগালো, একজন বিজনেসম্যান লাগালো, সে তার একটা টিম থাকলো, মাস শেষে যেই করলো আর মেনটেন্যান্স সে করলো। সেইভাবে আপনার ট্যারিফটা ঠিক করলো। ট্যারিফটা ঠিক করে আমরা এনার্জি কমিশনের সাথে বসে ঠিক করলাম আপনার। আর এখন ট্যারিফ কিন্তু সারা পৃথিবীতে কমে আসছে সোলারের, বিকজ এনার্জি ইজ ফ্রি। এনার্জি ফ্রি হলে আর আপনার ম্যানেজমেন্ট ফিজ আর ওই ব্যাটারি আর এটার কত লাগে আপনার। তা আশা করি আমি যে আমি যদি এইভাবে যেতে পারি, যদি আর আমাদের এন্টারপ্রেনার যে আগে আসে, যদি এখানে আমি গভর্নমেন্টের কাছে রাখছি না এই জন্যই, হ্যাঁ শোনেন, আমি গভর্নমেন্টের কাছে রাখছি না এই জন্যই, গভর্নমেন্ট নিলে বকেয়া থাকে। আমার তো 69,000 কোটি টাকা অলরেডি বকেয়া আছে আপনার। তো সেই জন্য দিচ্ছে প্রাইভেট টু প্রাইভেট একটা। আর দিলে বেস্ট যেগুলো হয়, বড় যেগুলো হবে, আপনার জমির কথা বললেন, আমরা অলরেডি জমি ফাইন্ড আউট করেছি। যদি আমরা খুব সহসা, প্রবলেম হলো যে হাসিনার আপনার দায় মুক্ত আইন তো আমরা বাতিল করে দিছি। তো আই হ্যাভ টু ফলো পিপিআর, আর পিপিআর ফলো করলে ইট টেক্স টাইম। আমাকে টেন্ডার করতে হবে, টেন্ডার একটা মিনিমাম টাইম দিতে হবে, তারপরে ওটা এভ্যালুয়েট করে আমাকে পারচেস কমিটিতে নিয়ে যেতে হবে, পারচেস কমিটি অ্যাপ্রুভাল দিলে তারপরে না আমি আপনার অর্ডারটা দিতে পারবো। তো ওই যে আপনার ব্রিদিং টাইপে আমাকে দিতে হবে আর কি আপনার। তা আমি আশা করি যে বিগিনিং অফ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা টেন্ডার ফ্লোট করে দেব, যাতে ইনভেস্টাররা আগে আসতে পারে। এবং আমি বিশ্বাস করি যে যত আমি পাচ্ছি বিদেশি, বিশেষ করে চাইনিজদের পাচ্ছি আমি, তারা সোলারের জন্য ইন্টারেস্টেড। আমাদের বড় বড় জায়গা আছে। আমি আপনার একটা কথা বলি মাহবুব ভাই, কি পরিমাণে এগ্রিকালচারাল ল্যান্ড নষ্ট করছে ইন দ্য নেম অফ এক্সপ্রেস প্রসেসিং জোন, ইন দ্য নেম অফ প্রাইভেট এক্সপ্রেস প্রসেসিং জোন। এবং যে ল্যান্ডগুলো গরিব মানুষের কাছ থেকে নিয়ে নিছে,
সেই গরিব মানুষগুলো এখন রাস্তার ভিক্ষুক। whereas they used to produce rice, jute, বাপদাদার ভিড় থেকে উচ্ছেদ হয়ে গেছে আপনার। এখন সিরাজগঞ্জে যান আপনি, এই বিসিক শিল্পনগরী নাম দিচ্ছে আপনার, কত কত 900 কত একর জমি দিচ্ছে আপনার, 9000 কত একর জমি দিচ্ছে আপনার। বিশ্বাস করেন বাবু ভাই, ওটা আমার কনস্টিটিউয়েন্সি। আমি যখন বাড়িতে যেতাম দেখতাম ধানে সবুজ হয়ে আসছে আপনার। এখন যমুনা নদীর বালি ফেলে, বালি হয়ে পড়ে আসছে, কেউ আসতেছে না। চাইনিজরা আসলো, চাইনিজরা আসতেছে, কারণ ওখানে ফ্যাসিলিটি নাই। আপনি যদি ইটিপি প্ল্যান যদি সরকার না করে, ইন্ডাস্ট্রিজ ইটিপি প্ল্যান করবে না। ইন্ডাস্ট্রিজে ইটিপির কস্ট দিতে পারে, মান্থলি রেন্ট দিতে পারে, নট ইটিপি নাই, কিচ্ছু নেই আপনার। তা আমি তখন প্ল্যান করছি ওখানে আমি সোলার লাগাই দেবো, অ্যাটলিস্ট কাজে লাগুক আপনার। তো এরকম আরো জায়গা আছে আপনার, আমার রেলের জায়গা আছে, আমার রোডস অ্যান্ড হাইওয়েজের জায়গা আছে আপনার, আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জায়গা আছে আপনার। আপনাদের ওইখানে তো আমরা বিশাল বড় 1000 মেগাওয়াটের সোলার প্ল্যান করছি আপনার। তো সোলার আই থিঙ্ক আমি যদি সবার কোঅপারেশন পাই, by the end of our term, I can leave behind 10,000 megawatts easily. That is my target. That is my target. আর আপনার সোলারের তো আমরা যে ফ্যাসিলিটি দিয়েছি, ট্যাক্স হলিডে থেকে সবসময় দিয়েছি আমরা। আপনারা এগুলো অ্যাভেল করেন, আপনারা এগুলো অ্যাভেল করেন। আর আমি মনে করি যে ঢাকা শহরটাকে আমরা নেই, আমরা ঢাকা শহরটাতে শুরু করি। আমরা এই ঢাকা শহরকে বিভিন্ন জোন করে আমরা দেই। ও আর একটা জিনিস করবো, আমি কথা বলেছি আপনার, সেটা হলো যেসব বাড়িতে আপনার সোলার প্যানেল লাগাবে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিবেট দেবো, ইনসেন্টিভ দেবো আমরা, সেটা বাড়িওয়ালা যেন আগে আসে আর কি। আবার যারা অনিয়া প্রকাশ করবে তাদের হাই ট্যাক্স দিতে হবে, সিম্পল। সুতরাং সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা যা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। দেশটা তো সবার। আর একটা জিনিস, যেহেতু মাহবুবকে পাইছি, আমার মুরব্বী, আমরা এর বাইরে আমরা ডাকি মামু। তো যাই হোক, সেটা হচ্ছিল আপনার আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই, প্রাইভেট কোম্পানি নিয়ে নেই। যেমন আপনি আমার পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে, আপনার দিল্লিতে আপনার মোস্ট প্রবাবলি আদানি, বোম্বে, দিল্লি ইজ আদানি আই থিঙ্ক, ইয়েস। সো দে আর রানিং ভেরি ওয়েল। তা আমাদের এন্টারপ্রেনাররা পারবে না চালাতে এই সিস্টেমগুলোকে? তাহলে এই গভর্নমেন্টের যদি প্রাইভেট নিয়ে নেয়, তাহলে গভর্নমেন্টের যে বকেয়া পড়ে, গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই, এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন, লেট মি স্ক্রুটনি, লেট মি এক্সামিন, তারপর আমরা প্রাইভেটাইজেশন যাব। ইভেন দিস আমাদের যে তেলের জায়েন্ট তো বসে আছে এখানে, আজম যে চৌধুরী, কামাল সাহেব, আমরা প্রাইভেটাইজ করে দেবো। Why government always import আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তাহলে এই যে আমার মানে সরকারের লোডটা কমে আসে, এবং দ্যার ইজ এ কম্পিটিশন। তারপরে যে এলপিজিতে আপনার
আমাদের প্রাইম মিনিস্টার ডিসাইড করছে ওনার যে ফ্যামিলি কার্ড আছে সেই কার্ডে এলপিজি বটল মাসে একটা দিবে এট এ কনসেশনাল রেট। তো যখন উমেরা থেকে কিনে নিয়ে যাবে একটা কৃষক তার কার্ডটা দিয়ে, তখন অটোমেটিক্যালি যে ডিফারেন্সে থাকবে সেটা তার অ্যাকাউন্টে চলে যাবে। এটা মানে এটা ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে করছে এটাকে, ভেরি সাকসেসফুল ইন্ডিয়া এই ব্যাপারে। মাননীয় মন্ত্রী মহোদয়, ফুড 1.5 ঘন্টা ধরে রেডি আছে, ফুডগুলো নষ্ট হয়ে যাবে। কনক্লুড না, আমি শেষ জানতে তো শেষ। আচ্ছা ঠিক আছে, আমি মানে আসলে আজকে আপনাদের সাথে মন খুলে আলাপ করতে চাচ্ছিলাম, কারণ আমার যে মন্ত্রণালয় এটা হলো বাংলাদেশের সবচেয়ে ডিফিকাল্ট মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়টা এমন একটা, এটা না যে আপনার মানে অন্য অন্য মন্ত্রণালয় রাস্তা করছে, ঘাট করছে, এটা রিটার্ন নিয়ে মানুষের এত ই করে না, কিন্তু আমার মন্ত্রণালয়ে টাকা দিয়ে ইম্পোর্ট করে আবার টাকা ফেরত নিয়ে আসতে হয়। তো এটা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনার বিদ্যুতের বকেয়া যেখানে যান সেখানেই তো আপনার মানুষ দিতে চায় না। তো সেই জন্য আমি মনে করি যে প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে এবং কালেকশনটা বেশি হবে এবং দেশের দায়ও কমবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আমার মানে ফেলে আসা কলিগদেরকে, আমি তো এককালে ছিলাম বিজনেসম্যান, পার্ট টাইম পলিটিশিয়ান, এখন আমি ফুল টাইম পলিটিশিয়ান, বিজনেস আমার নাই। তো আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই, আসুন সোলারে আপনাদের ইনভেস্টমেন্ট করুন, এবং আমরা যে প্রাইভেটাইজ করতে যাচ্ছি ডিস্ট্রিবিউশন, সেখানেও আপনারা প্রপোজাল দিন। আমরা অতি দ্রুত আপনাদের এই যে প্রপোজালগুলো আসবে আমরা ডিসপোজ আপ করবো। সবাইকে ধন্যবাদ, আবারও ক্ষমা চাচ্ছি আমার দেরির জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।